মাত্র ৩৯ বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু এই সামান্য সময়ে যে কাজ করে গেছেন সেগুলি আজও ত্রিপুরাকে বাঁচিয়ে রেখেছে। তিনি ছিলেন এক আধুনিক, দূরদর্শী এবং প্রগতিশীল রাজা। ভারত তখনও স্বাধীন হয়নি, অথচ তিনি তখনই গণতন্ত্রকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আগরতলাকে পরিকল্পিত শহর রূপে গঠন করার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি তিনি নিজে তৈরি করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, শহর পরিকল্পনা। ত্রিপুরা নামক রাজ্যের প্রতিটি স্তম্ভের পেছনে রয়েছে তার মেধা, দৃষ্টি, পরিশ্রম। দেশের স্বাধীনতার ঠিক আগে তিনি বিদেশে ভ্রমণ করে আধুনিক রাষ্ট্র গঠনের মডেল শিখেছিলেন, যাতে তার রাজ্য এগিয়ে যেতে পারে। এজন্য তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা। আজকের আলোচনায় আমরা তার জীবনের প্রতিটি দিক জানতে পারবো। তার শৈশব, শিক্ষা, রাজ্যাভিষেক, প্রশাসনিক সংস্কার, শহর পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে বিপ্লবী অবদান, বিদেশ ভ্রমণ, গণতান্ত্রিক চিন্তা, সামাজিক সংস্কার, স্থাপত্য এবং তার অকাল মৃত্যুর পর তার রেখে যাওয়া উত্তরাধিকার, সব কিছু আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। এটা শুধু একজন রাজার গল্প নয়, এটা ত্রিপুরার নতুন জন্মের গল্প। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে নিয়ে, যাকে বলা হয় দ্য রিয়েল আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা। তাহলে তার জন্ম কবে হয়েছে এবং প্রারম্ভিক জীবন। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম হয় 1908 সালের 19 আগস্ট। তার পিতা ছিলেন মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য এবং মাতা ছিলেন মহারানী কনকপ্রভা দেবী। শৈশব থেকেই তিনি বুদ্ধিমান, শিক্ষানুরাগী এবং বহু ভাষায় দক্ষ ছিলেন। এবং আপনাদের জানার জন্য বলছি, ত্রিপুরার প্রথম একজন রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য, যার ভাষা জ্ঞান ছিল অন্যান্য রাজাদের তুলনায় অনেক বেশি শক্ত। ইংরেজি, বাংলা, সংস্কৃত এবং ককবরক ভাষার সমান সাবলীল হওয়ায় তার মেধার পরিচয় দেয়। তিনি কলিকাতায় সেন্ট পলস স্কুল এবং শিলংয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং মাত্র 23 বছর বয়সে তিনি ত্রিপুরার সিংহাসনে বসেন, যা ত্রিপুরা এবং ভারতীয় উপমহাদেশের অত্যন্ত বিরল ঘটনা। এত অল্প বয়সে এত বড় একটি দায়িত্ব নেওয়ার পরও তিনি দ্রুত প্রমাণ করেন তিনি শুধু জন্মসূত্রেই রাজা নন, তিনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য, রাজত্ব করার জন্য। তার রাজ্যাভিষেক এবং আধুনিকীকরণের সূচনা। সিংহাসনে বসার পর তার প্রথম ঘোষণাই ছিল একটি ঐতিহাসিক বক্তব্য। ত্রিপুরাকে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রশাসনে আধুনিক করে তোলা হবে। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে একটি রাষ্ট্রের উন্নতি নির্ভর করে শিক্ষিত নাগরিকদের উপর। তাই এই কারণে তার শাসন কার্য, অর্থনীতি, শহর পরিকল্পনা, বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদী গুরুত্বের উপর জোর দেন। তার আধুনিক দৃষ্টিভঙ্গি ত্রিপুরার প্রশাসনিক যাত্রার মোড় ঘুরিয়ে দিয়েছিল। কেন বলা হয় তাকে আর্কিটেকচার অফ ত্রিপুরা? কেন বলা হয়? মহারাজার এই উপাধির পেছনে রয়েছে 4টি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য এই 3 রাজত্বের সময়ে যে সমস্ত কাজগুলি বাকি রয়ে গিয়েছিল তিনি ওইগুলিকে ফোকাস করেছিলেন এবং আধুনিকীকরণ এর পর্যায়কে, যে পরম্পরা চলছিল সেই পরম্পরাকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথমত তিনি আগরতলা শহরের আধুনিক পরিকল্পনা তৈরি করেন। রাস্তা, বাজার, দিঘি, সরকারি অফিস, হাসপাতাল, স্কুল সব কিছুই তার নতুন নীল নকশার মধ্যে চলে আসে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ তৈরি করেন। যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ তৈরি করা হয় সেই অনুসারে কাজ হয়। দ্বিতীয়ত, তিনি রাজ্যের ভূ-সামরিক উন্নয়নকে প্রাধান্য দেন এবং বিমানবন্দর, সেনা ছাউনি ও প্রতিরক্ষামূলক রাস্তাঘাট নির্মাণ করেন। তৃতীয়ত, তিনি শিক্ষাক্ষেত্রে উন্নয়নকে ত্রিপুরার ভবিষ্যতের ভিত্তি বানান এবং কলেজ, বিদ্যালয়, ছাত্রাবাস, গবেষণা, স্কলারশিপ চালু করেন। আর চতুর্থত, তিনি ভূমি সংস্কারে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করেন, যা ত্রিপুরার সামাজিক স্থিতির ভিত্তি স্থাপন করে। এই কারণেই তাকে ত্রিপুরার অন্যতম স্থপতি বলা হয়, যা আধুনিকীকরণকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল।
প্রশাসনিক ক্ষেত্রে তিনি কি সংস্কার করেছিলেন? বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন এক অসাধারণ প্রশাসক। তিনি ত্রিপুরার প্রথম আধুনিক বিউরোক্র্যাট চালু করেন এবং বিভাগ ভিত্তিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। পুলিশ বিভাগকে আধুনিক করে নাগরিক সুরক্ষাকে প্রাধান্য দেন, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রেও কিন্তু অনেকটাই সম্ভবপর হয় না। ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির একটি হলো জমির জরিপ প্রকল্প, যার ফলে প্রথমবারের মতো ত্রিপুরায় পূর্ণাঙ্গ জমির মানচিত্র তৈরি হয় তার সময়ে, এবং কৃষক, গ্রামবাসী ও উপজাতিরা নিজেদের জমির অধিকার সরকারি নথিতে পায়। নিয়মিত বাজেট ব্যবস্থা চালু করেন। তিনি অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাকে সংগঠিত করেন। স্বাস্থ্য খাতে তিনি আইজিএম হাসপাতাল, দিঘির পাড় হাসপাতাল এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তার সময়েই আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে ওঠে, যা আজও ত্রিপুরার আইন শৃঙ্খলার একমাত্র ভিত্তি। আর বলা হয় বীর বিক্রম কিশোর মাণিক্যের সময়ে শিক্ষা বিপ্লব হয়েছে। এই শিক্ষা বিপ্লব কিভাবে হয়েছে? বীর বিক্রম কিশোর মাণিক্যের শাসন আমলে ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব ঘটে তা আজও ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে একটা মাইল ফলক। তিনি 1947 সালে মহারাজা বীর বিক্রম কলেজ বা এমবিবি কলেজ প্রতিষ্ঠা করেন, যা আজও ত্রিপুরার উচ্চ শিক্ষার প্রধান কেন্দ্র এবং বর্তমানে সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে, যেটা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়। তার পাশে রয়েছে মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়, দুইটা মহাবিদ্যালয়। তিনি ছাত্রদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক স্কলারশিপ চালু করেন এবং গ্রামে গ্রামে স্কুল নির্মাণের উদ্যোগ নেন। ছাত্রীদের শিক্ষাকে তিনি বিশেষভাবে উৎসাহ দেন এবং ইংরেজি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করেন। একজন রাজা হয়ে শিক্ষার ক্ষেত্রে এই অনুরাগ এবং অবদান সমগ্র ভারতবর্ষে নজিরবিহীন। শিক্ষকদের মর্যাদা বাড়ানোর জন্য তিনি বেতন বৃদ্ধি, স্থায়ী পদ এবং প্রশিক্ষণ ব্যবস্থাও গড়ে তোলেন। ত্রিপুরার যে উচ্চ সাক্ষরতার হার আমরা আজ দেখি, তার দৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল তার সময় থেকে। দুর্ভাগ্য তিনি মাত্র 39 বছর জীবিত ছিলেন, আর না হলে ত্রিপুরা বর্তমান যে জায়গাতে রয়েছে তার থেকে কয়েকশো গুণ এগিয়ে যেতে পারত। রাজা বিদেশে ভ্রমণ করে সেই বিদেশি কাঠামোগুলিকে অনুকরণ করে রাজ্যে এসে প্রবর্তন করার চেষ্টা করতেন। স্বাধীনতা আসার আগেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বিদেশ ভ্রমণ শুরু করেন এবং আধুনিক রাষ্ট্রের ধারণাগুলি নিজের চোখে দেখে বুঝেছিলেন ত্রিপুরাকে কোন পথে নিয়ে গেলে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি ইংল্যান্ডে গিয়ে প্রশাসন, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, শহর ও নগর পরিকল্পনা সম্পর্কে গভীরভাবে জ্ঞান আহরণ করেন। বার্মা, শ্রীলঙ্কা সফরে তিনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করেন এবং ত্রিপুরাকে নিরাপদ রাখার কৌশল তৈরি করেন। দিল্লির ব্রিটিশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ফলে ত্রিপুরা সরাসরি কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তিনি বুঝতেন আধুনিক বিশ্বে একটি ছোট রাজ্যের টিকে থাকার জন্য আন্তর্জাতিক জ্ঞান অত্যন্ত প্রাসঙ্গিক। তার গণতান্ত্রিক চিন্তাধারা ছিল প্রশংসনীয়। বীর বিক্রম ছিলেন প্রকৃত অর্থে জনগণের রাজা। তিনি রাজ্যসভা এবং আইনসভা গঠনের পরিকল্পনা করেছিলেন স্বাধীনতা আসার আগেই, যা গণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে। একজন রাজতন্ত্রী হয়ে গণতান্ত্রিক চিন্তাধারা এটা প্রমাণ করে তিনি জনগণের রাজা ছিলেন। প্রকৃত অর্থে তিনি জনগণের রাজা ছিলেন। অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ত্রিপুরা তার সময় থেকেই দেখেছে। বড় কোনো প্রকল্প বাস্তবায়নের আগে তিনি গ্রামের মানুষদের মতামত নিতেন এবং উপজাতি বাঙালি উভয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষার সমান গুরুত্ব দিতেন। তিনি ত্রিপুরাকে একটি মডেল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে পরিচয়ের বৈচিত্র্য থাকবে কিন্তু মানুষ থাকবে ঐক্যবদ্ধ। আর বীর বিক্রম কিশোর মাণিক্যর এই ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাধারা আজকে আরও বেশি প্রাসঙ্গিক। স্থাপত্য এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও তার যথেষ্ট ভূমিকা ছিল। মহারাজার শাসনামলে আগরতলা শহরের স্থাপত্যশৈলী এবং অবকাঠামো এক নতুন পরিচয় পায়। আগরতলার বিমানবন্দরের ভিত্তি স্থাপন করেন তিনি।
যা আজও উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং বর্তমানে সেটি আন্তর্জাতিক বিমানবন্দর। তিনি উজ্জয়ন্ত প্যালেস নতুন করেন, দরবার হল নির্মাণ করেন এবং বিভিন্ন সরকারি ভবন গড়ে তোলেন। শহরের বাজার, দিঘি, সড়ক, আবাসন সব কিছু একটি পরিকল্পিত শহরের রূপ নেয়। ইউরোপীয় স্থাপত্য শিল্প ত্রিপুরী ঐতিহ্যকে মিলিয়ে তিনি এক অনন্য শহর গড়ে তোলেন, যা এখনও তার পরিচয় বহন করে, যা তাকে সত্যিকারের আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা বানিয়েছে। সামাজিক বিকাশের ক্ষেত্রে তার কি অবদান ছিল? বীর বিক্রম কিশোর মানিক্যের সামাজিক বিকাশমূলক কাজ ত্রিপুরাকে এক নতুন দিশা দিয়েছিল। নারী শিক্ষার সম্প্রসারণ, ডাক্তার নিয়োগ, পানীয় জলের ব্যবস্থা, দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ সব ক্ষেত্রেই তার অবদান আজও দৃশ্যমান। উপজাতিদের জন্য তিনি বিশেষ সুবিধা তৈরি করে তিনি সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেন। তার কাছে মানুষ ছিল ধর্ম, জাতি, সম্প্রদায় নির্বিশেষে সমান। বস্তুত পক্ষে ত্রিপুরা অনেক আগেই সর্বধর্ম সমন্বয়, সকল জাতির ঐক্যবদ্ধ হওয়ার সূত্র রচনা করেছিল। ভারতবর্ষ যেখানে অনেক পরে সেকুলারিজম শব্দটাকে সংবিধানে সম্পৃক্ত করেছিল, বীর বিক্রম কিশোর মানিক্য তার শাসনকালে স্বাধীনতার আগেই সেই সেকুলারিজমকে লালন করেছিলেন, যেটা আমাদের খুব বেশি প্রয়োজন আজকের প্রাসঙ্গিক বিভিন্ন ঘটনার কারণে। এবার আসছি এই মহান ব্যক্তি, ইতিহাস দেখেছে যারা মহান হয়ে থাকেন তাদের জীবন অনেক কম থাকে। বিবেকানন্দ যেখানে 39 বছর জীবিত ছিলেন, আমাদের আর্কিটেক্ট কিং অফ ত্রিপুরা তিনিও মাত্র 39 বছর জীবিত ছিলেন। 1947 সালের সেই দুর্ভাগ্যময় দিন 17ই মে মাত্র 39 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অনেকের মধ্যে তিনি হৃদরোগে মারা যান। তার মৃত্যু ত্রিপুরার ইতিহাসে এক বিরাট ধাক্কা। তবে তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও ত্রিপুরার পথ চলাকে আলোকিত করে রাখে। এমবিবি কলেজ, আগরতলা শহরের পরিকল্পনা, বিমানবন্দর, আধুনিক প্রশাসন ব্যবস্থা, শিক্ষা বিপ্লব এসবই তার হাতের কাজ। তাকে ত্রিপুরার সবচেয়ে প্রগতিশীল, আধুনিক এবং দূরদর্শী রাজা বলা হয়। সমগ্র ত্রিপুরার মানচিত্র যিনি বদলে দিয়েছিলেন, যিনি আধুনিক, শিক্ষিত, আত্মসম্মানী ত্রিপুরার স্বপ্ন দেখেছিলেন, তিনি ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। মাত্র 39 বছর বয়সে জীবনে তিনি যা করে গেছেন তা বহু সরকার মিলেও তা করতে পারে না। আজ আমরা যে আধুনিক ত্রিপুরাকে দেখি, সেই ভিত্তি তিনি একাই তৈরি করে গেছেন। যদিও তার পূর্ববর্তী বীর বিক্রম কিশোর মানিক্য, রাধাকিশোর মানিক্য এবং বীরেন্দ্র কিশোর মানিক্য সেই ভিত তৈরি করে গিয়েছিলেন, কিন্তু 3 রাজা মিলে যে কাজটা করেছেন তাকে সম্পূর্ণ রূপ দান করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। তিনি শুধু একজন রাজা নন, তিনি ত্রিপুরার আকাঙ্ক্ষা, স্বপ্ন, আত্মসম্মান এবং পরিচয়ের প্রতীক। তিনি সত্যিই ছিলেন দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও ত্রিপুরা সম্পর্কিত ভিডিও দেখতে গেলে হিস্ট্রি আইকিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।